আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসলে আমরা কেউই এখন ভালো নেই। আজ প্রায় ৩৬ বছর পর আবারও ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশের মানুষ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম সহ প্রায় ৮টি জেলা তলিয়ে গেছে বন্যার পানির নিচে। এই ৮ জেলায় প্রায় ২৯ লক্ষ মানুষ বন্যার পানিতে আটকে রয়েছে। ১৯৮৮ সালের পর এই প্রথমবারের মতো এমন ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। টানা বৃষ্টি এবং পানির প্রবলতার কারণে এই অঞ্চলগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ না থাকার কারণে ফোনের মাধ্যমেও করা যাচ্ছে না যোগাযোগ। বিপদসীমার প্রায় ৭০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে পানির ধারা। একদিকে টানা বৃষ্টি তো হচ্ছিলই, কিন্তু হঠাৎ করে এত পানির প্রবাহ কোথা থেকে আসলো? ভারতের ডোম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার পর থেকেই মূলত বাংলাদেশে বন্যার দেখা দেয়। ভারতের ত্রিপুরার ডোম্বুর বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার পরেই পানির প্রবাহ যেন লাফিয়ে আকাশচুম্বী হয়েছে। পূর্বে যখন ভারত বাঁধ খুলে দিত তখন রেডিওর মাধ্যমে পূর্বাভাস দিয়ে দিত যে তারা বাঁধ খুলে দিচ্ছে, যাতে করে মানুষ নিরাপদ দূরত্বে অবস্থান করতে পারে এবং পূর্ব প্রস্তুতি নিতে পারে। কিন্তু প্রায় ২৬ বছর ধরে ভারত কোনো প্রকার পূর্বাভাস না দিয়েই দিনের পর দিন খুলে দিচ্ছে বাঁধ। এতে করে ক্ষয়ক্ষতি হচ্ছে বাংলাদেশের মানুষের, ক্ষয়ক্ষতি হচ্ছে আবাদি জমির, ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের। বন্যার পানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছ, গবাদি পশু সহ আরও অনেক কিছু। কিন্তু ভারত বারবার এমনটা কেন করছে? তাহলে কি ভারত বন্ধু নাকি শত্রু? যদি বন্ধুই হতো তাহলে বাঁধ খোলার পূর্বেই আমাদের পূর্বাভাস দিয়ে দেওয়া হতো। কোঠা আন্দোলনের পর ভারতীয় গণমাধ্যমগুলোকে দেখা যায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে দিনের পর দিন তারা গণমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন, যেটা সম্পূর্ণ অপপ্রচার বলা যায়। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা বিভিন্নভাবে কটাক্ষ করে প্রচারণা চালাচ্ছেন। সে সময় বাংলাদেশের মানুষদের নিয়ে খুব চিন্তা হচ্ছিল আপনাদের, কিন্তু এখন আসলে আপনারা কোথায়? অনেক গণমাধ্যমগুলো বলছে ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশ কাতর আরজি। এমন হেডলাইন আসলে গণমাধ্যমগুলোর জন্য খুবই লজ্জাজনক। যখন শুকনো মৌসুম থাকে তখন কি পানি আটকে রেখে এর সুবিধা গ্রহণ করা হয়, কিন্তু ভরা মৌসুম এলেই খুলে দেওয়া হয় বাঁধ। অতএব একে প্রাকৃতিক দুর্যোগ না বলে মানবসৃষ্ট বন্যা বলাটাই বেশি মানানসই হবে। যদি নদীর পানি তার সঠিক প্রবাহে বয়ে যেতে দেওয়া হতো তাহলে হয়তোবা বাংলাদেশকে এত বড় ধরনের বন্যা আসলে কখনো দেখতে হতো না। প্রাকৃতিক দুর্যোগের ফলে যদি বৃষ্টির পানি বেড়েও যেত তাহলে নদী তার নিজের উপায়েই তার সচল রাখত, আর নদীর ধারণ ক্ষমতাও অনেক বেশি থাকতো, যার ফলে নদী তার প্রাকৃতিক উপায়ে এই পানিগুলো বয়ে নিয়ে যেত। কিন্তু যদি প্রকৃতির কার্যক্রমের মধ্যে কোনো প্রকার বাধার সৃষ্টি করা হয় তাহলে নদী কিন্তু তার প্রাকৃতিক উপায়ে চলবে না, যার ফলে বাঁধের ওই পারের মানুষ পানির পরিমাণ ঠিকই পাবে, কিন্তু বাঁধের এই পারের মানুষ পানি শূন্যতায় ভুগবে। আবার যখন অতীব মাত্রায় বৃষ্টি হবে তখন ঠিকই খুলে দেবেন বাঁধ, ঠিক তখনই অতিরিক্ত পানি এসে এই পারের মানুষদের জীবন করে দেবে তছনছ। বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া যে এইটাই প্রথমবার তা কিন্তু নয়। বিগত ১০ বছর ধরে সিমিলার কাজগুলো করে আসছে তারা। ২০২১ সালে একইভাবে তিস্তা বাঁধের ৪০টি গেট খুলে দেওয়া হয়েছিল, যার ফলে হঠাৎ করে সৃষ্টি হয় এক ভয়াবহ বন্যার। প্লাবিত হয়ে যায় নদীবারের সবকিছু, যেখানে বসবাসরত মানুষজন সম্মুখীন হয় এক বড় ধরনের বিপদের। এই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়া হলো, যার ভয়াবহতা আমরা এখন দেখতে পাচ্ছি ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো অঞ্চলে। ২০২১ সালে বাঁধ খোলার কোনো পূর্বাভাসই আমাদেরকে দেওয়া হয়নি। ঠিক একইভাবে এবারও বাঁধ খোলার কোনো পূর্বাভাস না দিয়েই তারা বাঁধ খুলে দিয়েছে। এবার ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে এখন পর্যন্ত মানুষ সেটা বয়ে নিয়ে বেড়াচ্ছে, যার ফলে তিস্তা নদীর ৪.৫ লক্ষ কিউসেক পানি নিষ্কাশন করার জন্য বাংলাদেশের লালমনিরহাটে তৈরি করা হয় তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প। এই প্রকল্প থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে ভারত তৈরি করেছে আরও একটি বাঁধ। এই বাঁধের মাধ্যমে ভারত প্রায় ৬.৫ লক্ষ কিউসেক পানি নিয়ন্ত্রণ করে একতরফাভাবে। আর এর সাথে সাথে ফারাক্কা বাঁধ তো রয়েছেই। বিগত সময়ে বাংলাদেশের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে ভারত বাংলাদেশকে কথা দেয় তারা এমন কোনো কাজ করবে না যাতে বাংলাদেশের ক্ষতি সাধন হয়, কিন্তু তারা তাদের কথা না রেখেই ফারাক্কা বাঁধ তৈরি করে ফেলে। ফারাক্কা বাঁধ তৈরি করার ফলে গঙ্গা নদীর পানির প্রবাহ কমে গিয়েছে, যার ফলে পদ্মা নদীর পানির প্রবাহ কমে গিয়েছে বাংলাদেশে। এর ফলে নদীর নাব্যতা কমে গিয়েছে, যা নৌ চলাচল, কৃষি এবং মিঠা পানির সরবরাহে বাধা সৃষ্টি করছে। গঙ্গার পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে, বিশেষ করে সুন্দরবন এলাকায় লবণাক্ত পানির বৃদ্ধি পেয়েছে। এর ফলে কৃষি উৎপাদন কমে গিয়েছে, মিঠা পানির উৎপাদনে লবণ পানি ঢুকে গিয়েছে। সে তাতে কিন্তু আমরা জল পাচ্ছি না, আমাদের বেশি কষ্ট জলে। তারপর আমরা যখন ওখান থেকে আর একটু পিছিয়ে গিয়ে শশায় যাব, সেখানেও জলের কষ্ট হবে।
পানির উচ্চতা কম এবং নদীতে বাঁধ নির্মাণের ফলে মাছের প্রজনন প্রক্রিয়ার উপর বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। এর ফলে মাছের উৎপাদন কম এবং জীববৈচিত্র্যের উপরে হুমকির একটা আশঙ্কা দেখা দিয়েছে। খরার কারণে কৃষি জমিতে প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। এর ফলে চাষাবাদে সমস্যা দেখা দিচ্ছে এবং কৃষি উৎপাদন কমে যাচ্ছে। বিশেষ করে বারো ধানের চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর পানি কমে যাওয়ার ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নদী, হাওর বাওর, জলাভূমি ও বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পানির অভাবের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা তাদের জীবিকা এবং অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই সংকটের কারণে অনেক মানুষই তাদের ঘর ছাড়তে বাধ্য হচ্ছে এবং অনেকেই শহরমুখী হচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাঁধের কারণে পানির ন্যায্য বন্টন নিয়ে বিভিন্ন সময় দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের যে পরিবেশ, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি সাধন হয়েছে তা বাংলাদেশ আজ পর্যন্ত বয়ে বেড়াচ্ছে। আমাদের কাছ থেকে দিনের পর দিন সুবিধা গ্রহণ করলেও ভারত থেকে পাওয়া আমাদের সুবিধার পরিমাণ কিন্তু খুবই কম। বরঞ্চ সুবিধা নয়, অনেক কিছুতে হস্তক্ষেপ করতে দেখা গেছে ভারতকে। আমরা প্রতি বছর ভারতের কাছ থেকে প্রচুর পরিমাণে খাদ্যপণ্য আমদানি করে থাকি। এর মাধ্যমে ভারত প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। প্রতি বছর ভারত যে পরিমাণ খাদ্যশস্য রপ্তানি করে থাকে তার মধ্যে আমদানিকৃত দেশগুলোর মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ। 2021 এবং 2022-এর ভারতীয় রপ্তানি কৃষি পণ্যের মধ্যে 11.46% পণ্যের ক্রেতা ছিল বাংলাদেশ। যদিও ভারত থেকে যে সকল পণ্য আমরা আমদানি করে থাকি তার বেশিরভাগই আমাদের দেশে উৎপাদন করা সম্ভব। এর উদাহরণস্বরূপ বলা যায় 2023 সালে যখন আমাদের দেশে পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছিল তখন ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তটা বন্ধ করা হয়েছিল, যার ফলে সে সময় ভারতের পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। এটি নিয়ে তারা একটি আন্দোলনও করেন, কারণ ভারতে তখন পেঁয়াজ বিক্রি হচ্ছিল মাত্র 2 টাকা কেজি দরে। 2 rupees. Just 2 rupees. That's all that farmers are getting for 1 kilogram of onions. শুধুমাত্র যে আমদানির ক্ষেত্রে ভারত অর্থ উপার্জন করছে বাংলাদেশের কাছ থেকে তা কিন্তু নয়। বাংলাদেশে প্রায় ভারতীয় 10 লক্ষ মানুষ কর্মরত রয়েছেন, যারা প্রতি বছর প্রায় $4,500 কোটি রেমিটেন্স পাঠাচ্ছে ভারতে। এছাড়াও রয়েছে চিকিৎসা খাত। প্রতি বছর ভারতে যাওয়া বাংলাদেশিরা যারা চিকিৎসা গ্রহণ করতে যাচ্ছেন তারা ওখানে ব্যয় করে আসে প্রায় $500 মিলিয়ন। আর ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশিরা খরচ করে প্রায় 1.5 লক্ষ কোটি রুপি। আর যোগাযোগ ব্যবস্থার কথা তো আরো অন্যতম। কলকাতা থেকে ত্রিপুরা রাজ্য পর্যন্ত যে কোনো পণ্য বহন করতে গেলে ভারতকে পাড়ি দিতে হয় 1600 কিলোমিটার। কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা ব্যবহার করে যা 520 কিলোমিটার রাস্তা, যাতে করে ভারতের প্রায় রাস্তা কমে গিয়েছে 800 কিলোমিটারের মতো। এই রাস্তা ব্যবহার করার কারণে ভারতকে আমাদেরকে পে করতে হয় প্রতি কিলোমিটার প্রতি 2 টাকা, যাতে করে তাদের খরচ কমে গিয়েছে প্রায় 76%। রাস্তার ক্ষেত্রে এত সুযোগ সুবিধা নিলেও ভারত কিন্তু আমাদেরকে রাস্তার ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। যেখানে নেপাল বা ভুটানের মতো জায়গাতে আমরা মাত্র 20 কিলোমিটার রাস্তা ব্যবহার করেই যেতে পারি, সেই রাস্তার ব্যবহারের সুযোগ কিন্তু দিচ্ছে না ভারত। রাস্তা না দেওয়ার মূল কারণ হচ্ছে ভারতের একচেটিয়া ব্যবসা। নেপাল বা ভুটানে ভারত তার একাই রাজত্ব চালাচ্ছে। ভারত যদি আমাদেরকে এই পারমিশনটা দিয়ে দেয় তাহলে ডিরেক্ট কম্পিটিটর হয়ে উঠবে বাংলাদেশ, যেটা আসলে ভারত কখনোই চাচ্ছে না। অন্যদিকে ইলিশের কথা না বললেই নয়। দেশের মানুষের প্রয়োজন মেটানোর আগেই রপ্তানি করা হয় ইলিশ। প্রতি বছর প্রায় 3,950 টন ইলিশ রপ্তানি করা হয় ভারতে, যার ফলে দেশের নিম্ন মধ্যবিত্ত লোকজন কখনো ইলিশের গ্রান পর্যন্ত পায় না। এত ভালোবাসা দেওয়ার পরও রিটার্ন গিফট হিসেবে আমাদেরকে কি দেওয়া হয় জানেন? সীমান্তবর্তী মানুষদেরকে হত্যা। 2011 সালের 9 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবচর উপজেলায় গরু পাচারকারী সন্দেহে হারুনুর রহমান নামে এক ব্যক্তিকে উলঙ্গ করে বেধড়কভাবে মারধর করে বিএসএফ। একটি রিপোর্ট অনুসারে বলা হয়েছিল 2009 থেকে 2011 সাল পর্যন্ত বিএসএফ এর গুলিতে মারা গিয়েছে প্রায় 210 জন বাংলাদেশি। আর ফেলানি খাতুনের কথা কি আপনারা ভুলে গেছেন? হয়তো ভুলেননি। কিভাবে তার লাশটি ঝুলিয়ে রাখা হয়েছিল কাটা তারের উপরে। এই তো কিছুদিন আগের ঘটনা। বিএসএফ এর গুলিতে মারা যায় বাংলাদেশের এক কৃষক। এভাবে দিনের পর দিন যদি মানুষ হত্যা করা হয়, কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই খুলে দেওয়া হয় বাদ, তাহলে কিভাবে বাংলাদেশ ভারতকে বন্ধু হিসেবে মেনে নেবে? বাংলাদেশের বন্ধুত্বটা সবসময় রাজনৈতিকভাবে দেখা হয়েছে ভারতের দ্বারা, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই দুই দেশকে। তবে যেমনভাবে ছাত্র আন্দোলনের সাথে কলকাতার ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছিলেন, ঠিক তেমনভাবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য তাদের সমর্থনও অনেক প্রয়োজন। এখন বর্তমানের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য
জন্য আমাদের করণীয় কি, ভবিষ্যতে যাতে আমাদের এই ধরনের বন্যা দেখতে না হয় সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরই আসলে সচেতন হতে হবে। তিস্তা নদীর উপর যেভাবে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে ঠিক একইভাবে ভারতের সাথে কানেক্ট থাকা প্রত্যেকটি নদীর উপরে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে, যাতে করে ভরা মৌসুমে অতীব মাসটায় বৃষ্টি হলে আমরা যাতে এই পানিগুলোকে ঠিকভাবে ম্যানেজ করতে পারি। এই ড্যামগুলো তৈরি করার জন্য বেশ কিছুদিন যাবৎ চায়নাকে অনেক আগ্রহ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আমরা কি চায়নার কাছ থেকে সাহায্য নিয়ে এই ড্যামগুলো তৈরি করতে পারি? আপনার কাছে কি মনে হয় নিচে কমেন্ট সেকশনে জানাবেন। বন্যায় প্লাবিত হচ্ছে আমার দেশ, আমার দেশের মানুষ। যে যার অবস্থান থেকে যেভাবেই পারুন বন্যার্থদের পাশে দাঁড়ান। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।